আসসালামু আলাইকুম। মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। কোটা বিষয়ে উচ্চ আদালতে দেয়া রায় অনুযায়ী যে কোনো পর্যায়ে ও সকল গ্রেডে সরাসরি সরকারি চাকুরিতে 93% মেধার ভিত্তিতে নিয়োগের বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী, যা অবিলম্বে কার্যকর হবে ও অন্য কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকে পূর্ণ করা হবে। রাজধানীতে তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব জানান মন্ত্রী। যত তাড়াতাড়ি সম্ভব পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকনউদ্দিন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীদের আন্দোলন, দেশ জুড়ে সংঘাত, উচ্চ আদালতের রায়। আর সরকারি চাকুরিতে কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ের একদিন পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হলো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের। 4টা ক্যাটাগরি করে দিয়েছে পরিষ্কার। এখন থেকে যে কোনো পর্যায়ের ও সকল গ্রেডে সরাসরি সরকারি চাকুরিতে মেধায় 93%, বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা থাকবে। নারী জেলাসহ কোটার অন্তর্ভুক্ত থাকছেন না বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। কোটা বাতিল করার যে পরিপত্রটা 2018 সালে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হইবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে। প্রজ্ঞাপনে উচ্চ আদালত থেকে যেভাবে রায় দেয়া হয়েছিল সেভাবেই সব উল্লেখ আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আপিল বিভাগের রায়ে একটা কমা, দাড়ি, কমা, সেমিকলন বদলানোর ক্ষমতা আমাদের নাই। যেহেতু সেটা নাই, তারা যেভাবে দিয়েছেন আমরা সেইভাবেই এটা প্রতিপালন করেছি। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন, সাধারণ ছাত্রছাত্রী যারা এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। সরকারি চাকুরিতে কোটা নিয়ে প্রজ্ঞাপন প্রকাশের পর দেশের চলমান সংকট নিরসন হলো কিনা এ সময় এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। আমাদের বিশ্বাস যে নতুন করে কোনো আরও সমস্যা তৈরি করা হবে না এবং এই পরিস্থিতির অবনতি হবে না। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব। যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে সে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে। জনজীবনে ধীরে ধীরে স্বস্তি ফিরে আসছে এবং পুরোপুরি ফিরলেই কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। কারফিউয়ের মেয়াদ কমিয়ে আনছে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বুধ ও বৃহস্পতিবার সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত সব সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিকেলে টেলিফোনে কথা জানান তিনি। আগামীকালকে এবং আগামী পরশুদিন অফিস খোলা থাকবে সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত। সেখানে সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা থাকবে এবং সেক্ষেত্রে সকাল 11টা থেকে 3টা পর্যন্ত। ব্যাংক তাদের মতো করে সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংকিং প্রতিষ্ঠান এবং মামুন আদালত তাদের মতো সিদ্ধান্ত নেবে। রাতেই পরীক্ষামূলকভাবে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিটিআরসি ভবনে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। ইন্টারনেট সেবা পেতে অগ্রাধিকার দেওয়া হবে ব্যাংকিং, পোশাক রপ্তানি, তথ্য প্রযুক্তি, কূটনৈতিক অঞ্চল, গণমাধ্যম, বন্দরসমূহ সহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে। মইদুল ইসলামের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ইন্টারনেট সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ডিজিটাল দুনিয়া থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশ, যে কারণে গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে ক্ষয়ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকা। এমন অবস্থার মধ্যে ইন্টারনেট সঞ্চালন লাইন সচল করতে সার্বক্ষণিক ব্যস্ততা ছিল সংশ্লিষ্টদের।
অবশেষে মঙ্গলবার রাত থেকে দেশে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর কথা জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলক ব্রডব্যান্ড কানেক্টিভিটি চালু করতে যাচ্ছি আজকে রাতের মধ্যেই, যত দ্রুত সম্ভব আজকে রাতের মধ্যেই। রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা, ব্যাংকিং এলাকা, কূটনৈতিক এলাকা এবং সংবাদ মাধ্যমের অধ্যুষিত এলাকা, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি। ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সঞ্চালন লাইন মেরামত করে দেশে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য ৮০% সক্ষমতা অর্জন করা গেছে বলেও জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন ISPAB। ৮০% মতো আমরা ৭০-৮০% মতো আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। বাকিটুকু হয়তো কালকে পরশুর মধ্যে হয়তো বাকি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্যাটা সেটা আমরা সমাধান করতে পারবো, কিন্তু আমরা এখন ওই পর্যায়ে আছি যে আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার মতো পর্যায়ে আমরা এখন কিন্তু চলে এসেছি। এদিকে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার পর সফটওয়্যার রপ্তানি খাতে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বেসিসের। যে এই ক্ষতির পরিমাণ বিগত ৪-৫ দিনে অলরেডি ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। হ্যাঁ, যতটুকু আমরা বুঝতে পারছি, অনেক কিছু আমরা পারছি না। আজকেও আমরা সব এক্সপোর্টারদের ডাকতে পারি নাই, আমরা অল্প কিছু সংখ্যক এক্সপোর্টারের সাথে কথা বলেছি। এখন আমাদের ভীতিকর বা ভয়ের জায়গাটা হচ্ছে আমাদের ক্লায়েন্টদের সাথে আমাদের একদমই যোগাযোগ এখনো নাই। যে কোনো দুর্যোগ কিংবা অনাকাঙ্ক্ষিত অবস্থায় দেশে ইন্টারনেট সেবা অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা রাখার দাবিও জানায় দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ এই সংগঠনটি। মইদুল ইসলাম, NTV নিউজ, ঢাকা। চতুর্থ দিনের মতো রাজধানী সহ দেশ জুড়ে কারফিউ চলছে। ঢাকার সড়কগুলোতে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা, আছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সহিংসতা জড়িতদের গ্রেফতারে চলছে অভিযান। এদিকে রাজধানী জুড়ে যান চলাচল কিছুটা বাড়লেও যারা বেরিয়েছেন তারাই তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। এদিকে কাল থেকে কারফিউ শিথিল করা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপেশ শাহরিয়ারের রিপোর্ট। কারফিউয়ে রাজধানীর মিরপুর এলাকা এখনও থমথমে। আবারও পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে লক্ষ্যেই কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মিরপুর ১০ গোলচত্বর ও আশপাশের এলাকায় দেখা যায় সেনাবাহিনীর সরব উপস্থিতি। আর ধানমন্ডি সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাতে সেনাবাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো। আগারগাঁও প্রশাসনিক এলাকার বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছে কোস্ট গার্ড। এছাড়াও মিরপুর ১৪ ও ৩০০ ফিট সড়কে অবস্থান নিয়েছে বাহিনীর সদস্যরা। এদিকে রাস্তায় যানবাহন চলাচল ছিল সীমিত, তবে গত ৩ দিনের তুলনায় রিকশা, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা বেড়েছে। যাত্রাবাড়িতে ফ্লাইওভারে যান চলাচল শুরু হয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় সেখানে ম্যানুয়াল পদ্ধতিতে টোল নেওয়া হচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং অপরিচিত, অর্থাৎ আপনি জানেন যে এখন কারফিউ চলছে, এই সময়টিতে যাতে কেউ ঘর থেকে প্রয়োজন ছাড়া বের না হন, এই জন্য যারা বের হচ্ছেন তাদেরকে চেক করা হচ্ছে। এই যে পরিস্থিতি, এটা স্বাভাবিক হওয়াটাই ভালো। আমরাও চাচ্ছি এটাই স্বাভাবিক হোক, যাতে শান্তশিষ্টভাবে মানুষজন চলাচল করতে পারে। পেট তো থেমে থাকবে না, আমাদেরকে জীবিকার তাগিদে আমাদেরকে বের হইতে হবে। এবং আমরা যেখানে যে কোম্পানির চাকরি করি, আমরা সেখানেও তো আমরা যদি কিছু না দিতে পারি বা কিছু না করতে পারি, কোম্পানি তো আমাদেরকে রাখবে না। সংসার চাইলে তো কষ্ট হয়, বাসা ভাড়ার টাকা চাই, দিতে পারতেছি না। এই যে আপনি হারা দিন বাজে 12টা, আমি 300 টাকা মারছি। সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। দুর্বৃত্ততাকে নির্মূল করা এবং জনমনের স্বস্তি ফিরে নিয়ে আসা, সেটা আমরা ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে করব এবং জনমনের দ্রুতই স্বস্তি ফিরে আসবে বলে আশা করি এবং আমরা অতি দ্রুতই আমরা আমাদের কার্য সম্পাদন করে ব্যারাকে ফিরে যাব। আমাদের কিছু তথ্য রয়েছে যে কিছু কিছু দুর্বৃত্ত এখনও এখানে রয়ে যাচ্ছে তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য। সেগুলো আমরা পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সমন্বিত দলে আমরা এই এলাকাটিতে আমরা একটি চুটিং অভিযান পরিচালনা করছি, যে যারা এই যে বললাম যে দুর্বৃত্তরা যারা আছে তাদেরকে যাতে চিহ্নিত করে তাদের আটক করা যায়। কারফিউ চলাকালে জনগণকে বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানানো হয়। আপেল শাহরিয়ার, NTV নিউজ, ঢাকা।
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর করা মামলায় দেশ সহস্রাধিক বিএনপি ও জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। একদিনেই গ্রেফতার করা হয়েছে ৬০০ জনকে। পুলিশের উপর হামলা, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ৩৪ মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আজ ভোরে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে। সব মিলে গেল কয়েকদিনে ঢাকায় গ্রেফতারের সংখ্যা ১১১৭ জন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় আরও কয়েকশো বিএনপি জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমরা বেশ কিছু এই নাশকতাকারীকে কিন্তু আমরা আটক করেছি। শুধু তাই না, এরা কিন্তু একেবারে আমি বলবো যে নাশকতার হোতা বিভিন্ন এলাকায়, বনশ্রী, উত্তরা, আপনারা জানেন ওখানে টিভি সেন্টার অ্যাটাক হয়েছিল, আপনার তারপর হচ্ছে আপনার মিরপুরে, এই সমস্ত জায়গায় যারা এগুলো করেছে আমরা কিন্তু এগুলোকে ইতিমধ্যে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আমাদের কিন্তু গোয়েন্দা যে জাল যেটা রয়েছে সেটা কিন্তু অনেক সুবিস্তৃত, এটা কিন্তু সুবিস্তৃত এবং তার মাধ্যমে আমরা প্রত্যেকেই কিন্তু আইডেন্টিফাই করব এবং প্রত্যেকে কিন্তু আমি বলছি যে বিচারের আওতায় আনা হবে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় ইতোমধ্যে গ্রেফতার হয়েছে হাজারের উপরে। আদালতে হাজির করে যাদের কারাগারে প্রেরণ করা হচ্ছে, আবার অনেকে নেওয়া হচ্ছে রিমান্ডে। মামলার নামে হয়রানি না করার আহ্বান জানিয়েছেন গ্রেফতারকৃতদের আইনজীবীরা, আর বিনা অপরাধে গ্রেফতারের অভিযোগ করেছেন স্বজনেরা। হাসান জাবেদের রিপোর্ট। কারফিউ এবং সাধারণ ছুটিতে আদালত বন্ধ থাকলেও মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে ভিড় জমান গ্রেফতারকৃতদের স্বজনরা। রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় স্বামী, সন্তান ও স্বজনকে গ্রেফতারের খবরে ছুটে আসেন তারা। অনেকে ভেঙে পড়েন কান্নায়, আবার উদ্বিগ্ন দেখা যায় কাউকে কাউকে। যে 3 দিন 4 দিন পরে যে গ্যাঞ্জাম ছিল, ওরে আমি বাসায় ছিলাম, আমার ছুটি ছিলাম, চাকরি করি, কোনো কিছুতে নেওয়ার ঘরে শুয়েছিল, রাত্রে 1টা বাজে থেকে ঘর থেকে নিয়ে আসছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি জামাতের নেতাকর্মী ছাড়াও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীও রয়েছেন। ওর তো স্যাক্রিফাইস করতে পারতো, ও একটা বাচ্চা মানুষ, ক্লাস 5-এ পড়তেছে বর্তমান। রাস্তায় বেরোচ্ছে, তখন আইসা পুলিশ ধরে নিয়েছে। উনি হসপিটাল অ্যাকাউন্টস অফিসার। আদালত বন্ধ থাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল ইসলাম ও মোহাম্মদ জসিমের আদালতে আসামিদের হাজির করা হয়। তবে সবাইকে এজলাসে নেওয়া হয়নি। যাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে এবং যাদের পক্ষে জামিন আবেদন করা হয়েছে কেবল তাদেরই এজলাসে উঠানো হয়। তবে এদিন কাউকেই জামিন দেওয়া হয়নি। আইনজীবী বলছে যুবলীগ কর্মী, কিন্তু সে আসলে ডাইরেক্ট কোনো পারিচয় করে নাই, তারপর সবাই 2 দিন রিমান্ড মঞ্জুর করছে আর কি। আসামির গার্ডিয়ান আমাকে অবহিত করেছেন যে তাকে বাসা থেকে গত রাতে আটক করে নিয়ে গেছে ভাট্টা থানায়। কোটা আন্দোলনকে ঘিরে রাজধানীতে যে সহিংসতার ঘটনা ঘটেছে এবং হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, প্রত্যেকটি সহিংস ঘটনা এবং হত্যাকাণ্ডের যাতে সঠিক তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেফতার করে ন্যায় বিচার নিশ্চিত করা হয় সেই দাবি জানাচ্ছেন সবাই। তবে এখানে যারা আসামিদের স্বজনরা উপস্থিত ছিলেন তারা বলছেন মামলার নামে যেন কাউকে হয়রানি করা না হয়, যাতে সবাই ন্যায় বিচার পাওয়ার অধিকারটি রাখেন, সেই দিকে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজর রাখেন, সেই প্রত্যাশা তাদের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন জনগণের উপর প্রতিশোধ নিতে কারফিউ জারি করা হয়েছে। আজ এক বিবৃতিতে তিনি বলেন, কারফিউর মাধ্যমে চরম ভোগান্তিতে ফেলা হয়েছে সাধারণ মানুষকে। কোটা সংস্কার আন্দোলনকে দমন করতে নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এখন হতাহতের প্রমাণ লোপাট করা হচ্ছে। আন্দোলনকে কেন্দ্র করে হত্যা নির্যাতন চালানো হয়েছে মন্তব্য করে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ব্রিটিশ ও পাকিস্তান আমল এবং স্বৈরাচার এরশাদের আমলেও এমন নির্বিচার হত্যাকাণ্ড হয়নি। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রশাসনের কর্মকর্তারা যে ধরনের বক্তব্য রাখছেন তাতে প্রতীয়মান হচ্ছে তারা সরকারি দলের কোনো পদে অধিষ্ঠিত আছেন। দেশজুড়ে দলের নেতাকর্মীদের গ্রেফতার হয়রানির অভিযোগও করেন বিএনপি মহাসচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত ইস্পেন রিক্টার স্পেন্ডসেন।
দুপুরে গণভবনের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে চলমান কোটা ইস্যুতে তাদের মধ্যে আলাপ হয়। প্রধানমন্ত্রী প্রেস সচিব জানান, কোটা নিয়ে আদালতের রায় এবং সরকারের প্রজ্ঞাপনে সন্তোষ প্রকাশ করেন নরওয়ের রাষ্ট্রদূত। এছাড়া কোটা আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি এবং হতাহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের সিদ্ধান্তের প্রশংসা করেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত। এ সময় তিনি নরওয়েতে বাংলাদেশের দূতাবাস খোলার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী জানান, সুবিধাজনক সময়ে এটা করা হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে বঙ্গভবনে গিয়ে সেনা প্রধান রাষ্ট্রপতির সাথে দেখা করেন। এ সময় তিনি বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার প্রেক্ষিতে দেশব্যাপী সেনা নামানোর পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি এজন্য সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। সেনাপ্রধানও এজন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ দেন। দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে দেশের অর্থনীতি, এমন আশঙ্কা জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি, রপ্তানি, রেমিটেন্স সহ বেশিরভাগ সূচকেই পড়বে বিশৃঙ্খলা আর অচলাবস্থার নেতিবাচক প্রভাব। ক্ষতি কমিয়ে আনতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার তাগিদ তাদের। হাসানুল শাওনের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে স্থবির দেশের ব্যবসা বাণিজ্য। বেশ কদিন ধরে বন্ধ প্রায় সব দোকানপাট, শিল্প কারখানা আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। অচল ইন্টারনেট ভিত্তিক সেবা খাতগুলো, বাধার মুখে আমদানি রপ্তানি বাণিজ্য। এছাড়া বিচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা উস্কে দিচ্ছে দ্রব্যমূল্যকে। সব মিলে দেশের অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, এর জের টানতে হবে অনেক দিন। অন্ততপক্ষে দিনে হয়তো $1 বিলিয়ন ইকুইভ্যালেন্ট অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, কারণ এগ্রিকালচার সেক্টর ছাড়া প্রায় বাকি সব সেক্টরই থমকে গেছে। মূল্যস্ফীতি তো যদি কিছু না হয় আর বাড়বে, কারণ সাপ্লাই চেইন পুরোপুরি ডিসরাপ্টেড। সাপ্লাই চেইন যদি স্বাভাবিকভাবে কাজ না করতে পারে, তাহলে ডেফিনেটলি আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা আবার দেখা গেছে যে মানুষকে জিম্মি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, সীমিত আয়ের মানুষ, তাদের জন্য তাদের জীবন জীবিকা চালানোটা অনেক কঠিন হয়ে পড়ে। দেশের অর্থনীতিকে বাঁচাতে চলমান অচলাবস্থা দীর্ঘস্থায়ী যাতে না হয়, সে উদ্যোগ নেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। এটি যেমন আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি প্লাস বৈশ্বিক যে অর্থনীতি, দুই জায়গায় কিন্তু আমাদের বেশ সমস্যার সম্মুখীন করেছে। এখন আপনি যখন এক্সপোর্ট করবেন, বায়ার কিন্তু আপনার অভ্যন্তরীণ বিষয়গুলো বুঝবে না। বৈদেশিক যে বাণিজ্য, সেটি আমাদের একটা চরম ক্ষতিগ্রস্ত আসলে আমরা হয়েছি। রপ্তানি বাণিজ্য বন্ধ আছে, রেমিটেন্সের প্রবাহ, সেখানে আমরা একটা ধাক্কা খেতে যাচ্ছি। আমাদের রিজার্ভের অবস্থা ভালো না, ক্ষতিটা কিন্তু বিশাল আকারের হচ্ছে। তবে এখন এটা হচ্ছে যে যেহেতু এটা হিউম্যান মেড, এটার ডিউরেশন ইত্যাদি এটা আমাদের হাতেই। আর আমরা যদি সলিউশনটা বের করতে পারি তাড়াতাড়ি, এটা ক্ষতিটাকে আমরা কমিয়ে আনতে পারবো। আবার সলিউশন যদি তাড়াতাড়ি না বের করতে পারি, এটা দীর্ঘস্থায়ী হলে পরে আর অপূরণীয় ক্ষতিটা বেশি হবে অনেক। এছাড়া বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, আগামীতে এর নেতিবাচক প্রভাব পড়বে সব ধরনের বিনিয়োগে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশব্যাপী সহিংসতার কারণে বন্ধ থাকার পর আজ থেকে চট্টগ্রামে 2 শতাধিক পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত কারখানাগুলোতে কর্মরত ছিলেন শ্রমিকরা। কারখানা ও শ্রমিকদের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। সকালে বিভিন্ন কারখানা পরিদর্শন করেন বিজিএমইএ নেতারা। বিজিএমইএ সূত্র জানায়, কারফিউর কারণে চট্টগ্রামে বন্ধ থাকে 350 কারখানা। অনেকের অর্ডার বাতিল হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় 220টি কারখানা খুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসের দেয়া বিবৃতির নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই নিন্দা জানান। মন্ত্রী বলেন, প্রফেসর ইউনূসের মতো নোবেলজয়ী একজন অর্থনীতিবিদের দেয়া এই বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল। বিদেশি কিছু গণমাধ্যম, বিশেষ করে কাতার ভিত্তিক আল জাজিরা বাংলাদেশ বিষয়ে অসত্য তথ্য তুলে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের ক্ষতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। পরশুদিন যখন বসেছিলাম, আমাদের দেশের আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। এটি রাষ্ট্রবিরোধী। একজন নোবেল লরিয়েট দেশের উপর, রাষ্ট্রের উপর যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদ না জানিয়ে বরং বিবৃতি দিয়েছেন অন্যান্য বিষয় নিয়ে, সেটি সত্যি দুঃখজনক। নরসিংদী কারাগার থেকে কয়েদি পালিয়ে যাবার ঘটনায় জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা ও সেবা বিভাগে সংযুক্ত করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মশিউর রহমান এই ঘোষণা দেন। গত শুক্রবার জেলা কারাগারে হামলা চালিয়ে 826 বন্দী ও কয়েদিকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এর মধ্যে 2 নারী সহ 9 জঙ্গিও ছিল। এই সময় 85টি আগ্নেয়াস্ত্র ও 8,500 গোলা বারুদ লুট করা হয়। অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন স্থাপনায়। এদিকে বিকেলে নরসিংদী আইনজীবী সমিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে 128 বন্দী ও কয়েদি আত্মসমর্পণ করেছে। কারফিউ এবং ইন্টারনেট না থাকায় বিদেশগামী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। সময়মতো তথ্য না পাওয়ায় নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে এসেছেন এসব প্রবাসী। এতে থাকা খাওয়া নিয়ে কয়েকদিন থেকেই বিড়ম্বনায় পড়েছেন তারা। নির্ধারিত সময় ফ্লাইট না ছাড়ার অভিযোগ তো রয়েছেই। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। কোটা আন্দোলনের জেরে সাম্প্রতিক সহিংসতায় দেশে চলছে কারফিউ। পুড়ে গেছে মহাখালীর ডেটা সেন্টার। এতে সারা দেশে বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট সেবা। এ অবস্থায় নির্দিষ্ট দেশের ফ্লাইটের সময়সূচি জানতে পারছেন না বিদেশগামী যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাই সারাদিন দেখা যাচ্ছে যাত্রীদের ভিড়। ফ্লাইটের নির্ধারিত সময়ের অনেক আগেই তারা চলে আসছেন বিমানবন্দরে। আমার ফ্লাইট হচ্ছে 24 তারিখ ভোর 5টা বাজে, আর আমি আসছি আজকে 23 তারিখ সকালে আইসা পড়ছি, কারণ দেশের অবস্থা ভালো না। এজেন্সি বলে দিয়েছি টিকেটের মাধ্যমে যে আমি আরো 2-3 দিন আগে আমি রওনা হওয়ার, রাস্তার ঘাট তো খারাপ, 5-7-8 ঘন্টা একটু বেশি সময় কাটতে দেবে। রয়েছে সময় মতো ফ্লাইট না ছাড়ার অভিযোগও। আর সার্ভার ও ইন্টারনেট সেবা না থাকায় বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আজকে যদি ফ্লাইট না দেয় তাহলে আবার আমরা ঝামেলায় পড়ে যাব, কারণ ভিসার মেয়াদ আগামীকালকে শেষ। সকাল 10:15 ছিল ফ্লাইট, বিমান আসে নাই, লেট হয়েছে, বিকাল 4টার সময় ছাড়বে। ফ্লাইট আমি ঠিকমতো আসছিলাম, এখানে এরা সব কাউন্টার আমি ঢুকছিলাম, এরা এখান থেকে ওইখানে, এখান থেকে ওইখানে কেউ গুরুত্ব দিচ্ছে, মানে ফ্লাইটটা চলে গেছে, ফ্লাইট চলে গেছে। দ্রুত ইন্টারনেট সেবা চালু করে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন যাত্রীরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ইন্টারনেট সংযোগের অভাবে গ্যাসের প্রিপেইড কার্ডে রিচার্জ করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। মঙ্গলবার দিনভর তিতাস ভবনের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যায়। ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্যাসের প্রিপেইড মিটার ব্যবহারকারীরা। চলমান কারফিউর মধ্যে দুর্ভোগ মাথায় নিয়ে বের হয়েছেন গ্রাহকরা। চাপ সামলাতে কাজ করছে তিতাস কর্তৃপক্ষ। 10-12 জনের একটি করে লট তৈরি করে সিরিয়াল অনুযায়ী প্রিপেইড কার্ডে গ্যাস রিচার্জ করে দেয়া হচ্ছে। এদিকে দিনভর বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জের জন্য রিচার্জ সেন্টারগুলোতে মানুষের চাপ ছিল। লাইনে দাঁড়িয়ে থেকে নিজেদের কার্ড রিচার্জ করে নিয়েছেন বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরাও। অনেকে না পেয়ে বাড়ি ফিরে গেছেন। এই ছিল এনটিভির সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।